আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার সঙ্গে ঈদ আড্ডায় যোগ দিয়েছে আফফান মিতুল। আফফান মিতুলের এবারের ঈদে ৩টি ছবি রিলিজ হয়েছে, একটি ছবি ওটিটিতে রিলিজ হয়েছে, সব মিলিয়ে ৪টি ছবি ঈদে। ছবির সঙ্গে আফফান মিতুল আছেন এই ঈদে। ৪টি ছবির ব্যাপারে এই গল্প শুনবো আফফান মিতুলের কাছ থেকে, সেই সঙ্গে ঈদ কেমন কাটলো আফফান মিতুলের সে বিষয়েও একটা আড্ডা হবে। চলেন আড্ডায় চলে যাই। মিতুল, কেমন আছো? অনেক ভালো আছি পিয়াল ভাই, ভীষণ ভালো আছি। লাইফের স্মরণীয় ঈদ তো ভালো তো বলতেই হবে। সেই সঙ্গে কুরবানি দিলাম। কুরবানি তো জানেন, ফ্যামিলিতে কুরবানি দেওয়া মানে আমি 4 তলায় থাকি, আর নিচতলার গ্যারেজ কুরবানি হচ্ছে। মাংস একটু পর পর উপরে উঠে যায়, কখনো বালতিতে, কখনো পাতিলে, কখনো বলে। তো কুরবানি ব্যস্ততা ছিল, তারপর নিজের সিনেমা দেখার ব্যস্ততা ছিল। আম, সব মিলে ভালো আছে। আর এবার আমার বাসায় প্রচুর গেস্ট এসেছে এবং আমিও অনেক মানুষের বাসায় বেড়াতে গিয়েছি। দুর্দান্ত ঈদ ঈদ কেটেছে এখন পর্যন্ত, জীবনের সেরা ঈদ এখন পর্যন্ত। তোমার বাসায় লিফট নেই? আমার বাসায় লিফট নেই, যদিও আমি অ্যাপার্টমেন্টে থাকি, কিন্তু আমার বাসায় লিফট নেই। এটা অনেক আগের অ্যাপার্টমেন্ট, বনফুল অ্যাপার্টমেন্ট, 1993 নাখালপাড়ার প্রথম অ্যাপার্টমেন্ট। কোথায় এটা? এটা হচ্ছে পশ্চিম নাখালপাড়া, বনফুল গলি বলে। আমাদের অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে বনফুল অ্যাপার্টমেন্ট, এই কারণে গলিটার নাম হয়ে গেছে বনফুল গলি। এই অ্যাপার্টমেন্টে বহু বছর ধরে চলচ্চিত্র তোমার নির্মাতা শাহ আলম কিরণ ভাই থাকে। তোমার বাসার পাশে সাফা কবির থাকতো, দেখছো কোনোদিন? আমি দেখি নাই, কিন্তু আমি শুনছি। তাছাড়া যে কাবিলা খ্যাত পলাশ ভাই থাকতেন। এছাড়া শাহ আলম কিরণ স্যার তো আমার বিল্ডিং এ 4 তলায়। আমি থাকি ফ্ল্যাট নং 4B তে, আর উনি থাকি ফ্ল্যাট নং 4A তে। এছাড়াও মার্শাল ভাই নামে একজন অভিনেতা আছেন। অনেক আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরকার ফারুকী ভাই থাকতেন। অনেকেই নাখালপাড়া অনেকেই আছে, নির্মাতা সবুজ খান, আহ, নেত্রী সূচনা ফারুকি সেন। ভাই আর ফারুকি ভাই আর পলাশ থাকতো পূর্ব নাখালপাড়ায়। তুমি থাকো পশ্চিম নাখালপাড়ায়। নাখালপাড়ায় 22 বছর পার করেছি আমি, 22টা বছর। সিরিয়াসলি? আমি তো এইটা তো কোনোদিন বলা হয় নাই। তোমার কোথায়? পশ্চিম নাখালপাড়ায় তোমার একটা কোচিং সেন্টার ছিল, অল একাডেমিক কোচিং, এএসি, লিটল আচ্ছা জল স্কুলে। আচ্ছা আচ্ছা, তুমি তুমি সেই কোচিং এ পড়াতা? সেই কোচিংটা আমার ছিল। ও, তোমারই ছিল। আচ্ছা, পশ্চিম নাখালপাড়া আমি অলমোস্ট 8 বছর হয়ে গেছে। বিরামহীন 8 বছর ধরে আছি। ভালো লাগে তো আমার কাছে। তাহলে তাহলে তুমি আমার কোচিং পাও নাই, 8 বছরের আগের, সেটা আগের ঘটনা। আচ্ছা দুই আচ্ছা হাজার 2006-7 পর্যন্ত চালাইছি, তারপর জি অফ করে দিচ্ছিলাম। যাই হোক, আমরা সিনেমার আলোচনায় চলে আসি। জি। তাণ্ডবে অভিনয় করলা, শাকিব খানের সিনেমায় অভিনয় করলা, সম্ভবত শাকিব খানের কোনো সিনেমা এটা তোমার প্রথম আবির্ভাব। আফরান নিশোর সঙ্গে চরিত্র অভিনেতা হিসেবে কাজ করলা, এবং আমার কাছে মনে হয় আফরান নিশোর সঙ্গেও বোধহয় তোমার সিনেমার প্রথম আবির্ভাব। কেমন ছিল সিনেমায় অভিজ্ঞতা? থাকে না কিছু অভিজ্ঞতা, আসলে ভাষাও প্রকাশ করা যায় না। ভাষা খুঁজে পাওয়া যায় না যে কেমন অভিজ্ঞতা ছিল। তুমি তো আরেকটা হইলে কান কাটা রমজান হয়ে যেত। তাই আমাকে এটা অনেকে সেটাও বলছে, শুটিং সেটও বলছে এই কথাটা। তো এবং আমি একটু একটু ভয়ও পাচ্ছিলাম, বিশেষ করেন। আমি ভাবলাম যে যদি সত্যি এটা একটু মানে মিডিয়াতে প্রচার হয়ে যায়, এস্টাবলিশড হয়ে যেত, আমার ক্যারিয়ারের জন্য একটু হার্মফুলই হইতো। এটা হয় কেন? না আমার। হুমায়ুন ফরিদির কান কাটার পরে হুমায়ুন ফরিদি তো বিশাল জনপ্রিয়তা পেয়ে গেল, তোমার না ক্যারিয়ার তো আরো না কি না হতো। না, এটা তখনকার সিনারি অন্যরকম ছিল, এখনকার সিনারি অন্যরকম। একটু হার্মফুল হইতো ভাই, বাট আমি থাকে না যে অনেক বড় মাপের অভিনয় শিল্পীর সঙ্গে যখন আপনি সিকোয়েন্স প্লে করেন, তখন না ওই সিকোয়েন্সটা বড় মাপের অভিনয় একটু ওভার শেডো করে যেমন ওভারশেডো করে ফেলি কিভাবে? ওভার শেডো করে ফেলে তার ভালো অভিনয় দিয়ে, বা তার খ্যাতি দিয়ে, বা তার জনপ্রিয়তা দিয়ে। আমি একদমই নেগেটিভ বলছি না, আমি একটা ফ্যাক্টটা বলতেছি পিয়াল ভাই। আমি 3 দিন ধরে এই জিনিসগুলো ভাবতেছি। যেমনটা হচ্ছে আফরান নিশু ভাই তাণ্ডব সিনেমাতে। আচ্ছা, তার আগে আমার একটু বলো তোমার কানের অবস্থা কি? আমার কানের অবস্থা এখনো অল্প অল্প জলে ব্যথা করে, এখনো হালকা হালকা ব্যথা করে, মানে ফুল সুস্থ না। আমি যে যে গল্পটা বলছি যে আফরান নিশু ভাই তাণ্ডব সিনেমাতে একটা সিকোয়েন্সে ক্যামিও করলেন।
উনি ছিলেন একটি মাত্র সিকোয়েন্সে, এবং ওই সিকোয়েন্সটাতে ওনার সহশিল্পী ছিলাম আমি। হ্যাঁ, ওনার সহশিল্পী ছিলাম আমি। উনি যেটা এখন তাণ্ডব আজকে 4 দিন, যারা সিনেমা ভালোবাসে সবাই তাণ্ডব দেখে ফেলছে, এখন স্পয়লার দেওয়ার কিছু নাই, এখন আমি বলতেই পারি। কারণ আপনি খেয়াল করে দেখবেন সিনেমা মুক্তির আগ পর্যন্ত আমি যে তাণ্ডব মেনে করেছি, ফেসবুকে জানান দিইনি, কাউকে জানান দিইনি, কোনো ছবিও আপলোড করিনি, এখন আমি বলতেই পারি। তো আফরান নিশো ভাই তাণ্ডবে যে সিকোয়েন্সটা করেছেন ক্যামিও, সেই সিকোয়েন্সটার মধ্যে আমি ছিলাম। আমি আর উনি একসঙ্গে গাড়ি থেকে নামলাম। আমি দেখলাম যে গতকালকেই মনে হয় ট্রেলার রিলিজ হয়েছে, ট্রেলার আমার ব্যাক সাইডটা দেখা গেছে আমি যে যাচ্ছি। ট্রেলার গতকালকে না, ট্রেলার রিলিজ হয়েছে গত পরশুদিন। হ্যাঁ, পরশু আমি ট্রেলারটা দেখলাম। ট্রেলারটার মধ্যে যে আফরান নিশোবার ওই ক্যামিওটার যে সিকোয়েন্সটা রাখছে, ওনাকেও ফ্রন্টালে রাখিনি, বাট ওনার পিছনে আমি দাঁড়ানো আছে, স্পষ্ট দেখতে পারছি। ওই সিকোয়েন্সটার মধ্যে আফরান নিশো ভাই গাড়ি থেকে নামলেন, আমিও গাড়ি থেকে নামলাম। নামার পর আমরা একটা স্টেজে উঠলাম, এবং স্টেজের নিচে শতাধিক পোলাপান দাঁড়িয়ে আছে, যারা আফরান নিশো ভাইকে অনুগত শিষ্য। তো এই সময় আফরান নিশো ভাই সামহাও বুঝতে পারলো যে আই ওয়াজ কালপ্রিট। উনি আমার কাছে আসলো, আমি ওনাকে দেখা মাত্র বললাম যে মাসুদ ভাই আমি কিচ্ছু করি নাই, মাসুদ ভাই আমি কোনো ভুল করি নাই, আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আমার বিশ্বাস করেন না, যে কোনো কথা শুনলো না, আমার কাছে আইসা আমার কানে কামড় দিয়ে কান উপড়ায় ফেলছে, এবং কানটা পরে মুখের ভিতরে আমার কান তার মুখের ভিতরে, কানটা থুতু মেরে ফেলছে। এবং ওই শটটাই ফেসবুকে ভাইরাল হয়েছে। তো অডিয়েন্সরা যারা তাণ্ডব দেখছেন তারা হয়তো রিলেট করতে পারছেন না আমাকে, হয়তো তাদেরকে বলি যে শটটা ফেসবুকে ভাইরাল হয়েছে, তো ওনার মুখ, আফরান ইসমাইলের মুখ রক্তে ভরা, ঠোঁটে রক্তে ভরা, ওইটা হচ্ছে আমার কানেরই রক্ত। আর হচ্ছে গিয়ে ওনার হাতটা এরকম করা ছিল, আর অডিয়েন্সের দিকে তাকানো ছিল, বলছিল যে আমি বেঈমানকে মাফ করি, একটা ডায়লগ ছিল। কিন্তু এটা বলতে বলতে উনি শুট করছিল, ওটা আমাকে উদ্দেশ্য করেই ছয়টা শুট করেছে। তো দারুণ এক্সপিরিয়েন্স, রায়হান রাফির মতো বিজ্ঞ ডিরেক্টরের কাজ করা, দারুণ এক্সপিরিয়েন্স। আমি মাহাদি ভাই, আপনি রায়হান রাফির অনেক কাজ করেছেন, আপনার কাছে হয়তো ব্যাপারটা আরো সহজ হয়ে গেছে, বাট আমার জন্য অনেক কঠিন ছিল। আমি বিরামহীন 8 বছর ধরে ট্রাই করছিলাম রায়হান রাফির কাজ করা, অনেক দিন ধরে লেগেছিলাম। ফাইনালি তাণ্ডবের মতো একটা কাজে আমি অংশ নিতে পারলাম। কিন্তু যে ওভারশেডো হয়েছি ভাই, ওভারশেডো হয়েছে। আফরান নিশো ভাই মানে এত জনপ্রিয় একজন অভিনেতা, ওনার সাথে ওই সিকোয়েন্সটা করে আমি ওভারশেডো হয়ে গেছি। আমি যে একটা মানুষ, আমি যখন আছি ওটা খুব একটা মানুষ নোটিশই করতে পারেনি, সবাই খালি আফরান নিশো ভাইকে দেখছে, এবং সবাই হাততালি দিছে আফরান নিশো ভাই এন্ট্রিতে। তো আফরান নিশো ভাই ডানে বামে কে ছিল না, কেউ ওটা খেয়াল করেনি, আমার ধারণা খেয়াল করেনি। এটা আমি সত্যটা বলছি, সত্যটা বলতে গিয়ে নিজেকে ছোট করা হচ্ছে, বাট আমি সত্যটাই বলছি। এটা শুনলে আপনারা হাসবেন, অনেক ফানি মনে করবেন, বা অন্যান্য ডিরেক্টররা হয়তো আমাকে বোকা বলবে, বাট সবে বেড়াতে নামাজ পড়ে, মসজিদের নামাজ পড়ে আমি অনেক কিছু চাই আল্লাহর কাছে, সেই লিস্ট অনেক বড় হয়। আমি পরে ভাবলাম যে এত এত কিছু যে চাবো, যদি আল্লাহ ওখান থেকে বেছে আমাকে একটা দেয়, আমি কোনো রিস্ক নেব না। আমি আল্লাহকে বলছিলাম যে যাই হোক, মানে আমি আল্লাহকে বলছি যে আমি তাণ্ডবে কাজ করতে চাই। যাক, আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করেছেন, থ্যাঙ্কস টু আল্লাহ। এছাড়া তাণ্ডবের সঙ্গে তোমার জড়িত হওয়ার গল্পটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো, যে কিভাবে তাণ্ডবের কল আসলো শুটিং করার জন্য, কিভাবে প্রস্তুতি নিলাম। সেটা হচ্ছে আমি তো বললাম না, আমি 8 বছর ধরে ট্রাই করছি, 8 বছর ধরে আমি রায়হান রাফিকে বলছি যে আমি কাজ করতে চাই, তো কখনো ডাকে নাই। কিন্তু তাণ্ডবের সময় আমাকে উনি কল দিছে, হোয়াটসঅ্যাপে ভয়েস কল দিছে, হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাইছে, কল দেয় না, হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ড করে উনি আমার নাম্বারে পাঠাইছে যে তাণ্ডবে বা ভালো একটা ক্যারেক্টার আছে, তবে আমি তোমার এই নাম্বারটা আমার এডিকে দিয়ে দিচ্ছি, ওর নাম ছিল নজরুল, আর কাস্টিং
ডিরেক্টর ফ্রিডম স্বাধীনকে দিয়েছি, ওরা তোমাকে ফোন দিবে। এটা এটা আমাকে ভয়েস কলে বলছে, আর ভয়েস কলটা দেওয়ার একটু আগে আমাকে ফেসবুক মেসেঞ্জারে লিখছে তোমার নাম্বার দাও, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, এটা লিখছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, এটা ছিল ফেসবুক ইনবক্সে। আর এই নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ড পাঠাইছে, এবং আমি অডিও রেকর্ডটা শুনতেছিলাম, এমন সময় ফোন দিছে, নজরুল ভাই ফোন দিছে। নজরুল ভাই ফোন দিয়ে আমাকে বলতেছে আপনি তাণ্ডবে আছেন, আপনাকে আমি ডেটটা জানিয়ে দিব। আর সঙ্গে সঙ্গে ওই ফোনটা নজরুল ভাই ফ্রিডম স্বাধীন ভাইকে দিয়ে দিছে, মানে কাস্টিং ডিরেক্টর বলছে ভাই আপনি তাণ্ডবে আছেন, রাফি ভাই আপনাকে হোয়াটসঅ্যাপে ফ্রিডম স্বাধীন, হ্যাঁ ফ্রিডম স্বাধীন কাস্টিং ডিরেক্টর। আমি ওনাকে এই যেহেতু ফ্রিডম স্বাধীন কেন? ফ্রিডম মানেও তো অর্থই তো স্বাধীন। হ্যাঁ কিন্তু ওনার ফেসবুক নাম এটা, দ্যাটস আমি এটা বলতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আমাকে স্বাধীন ভাই বললো আপনি তাণ্ডবে আছেন, আমার সামনেই রাফি ভাই আপনাকে হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ড পাঠিয়েছে, আমিও জানি, তো আপনাকে আমি ডেটটা লক করে দিচ্ছি। এরপর স্বাধীন ভাই নজরুল ভাই ওনারাই আমাকে ডেট গুলো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে দিয়েছে। কিন্তু আমি যে ক্যারেক্টারের জন্য তাণ্ডবে গিয়েছিলাম ওই ক্যারেক্টারের জন্য দীপ্ত টেলিভিশনে, মানে ফার্স্ট আমি এফডিসি তে যাই, তারপর আমি দীপ্ত টিভিতে যাই। ওরাই বলছে আমরা এফডিসি তে আসলাম, মেকআপ নিলাম, তারপর বললো দীপ্ত টিভিতে যান, আপনাদের সিনটা ওখানেই হবে। আমাকে স্বাধীন ভাই 2 পাতার একটা স্ক্রিপ্ট দিয়েছে, সেটাও ছিল শাকিব খান ভাই একটা চাকরি ইন্টারভিউ দেন। আমি কিন্তু ছবিটা এখনো দেখিনি, আমি টিকিট পাচ্ছি না, কিন্তু আপনি তো দেখেছেন, আপনি হয়তো রিলেট করতে পারবেন বেশি আমার কথাটার সাথে। শাকিব খান ভাই একটা চাকরি ইন্টারভিউ দিবেন, আমি ওনার নাম স্বাধীন থাকে, একই নামে স্বাধীন নামে আরেকজন থাকে, আমার যে পিএস থাকে সে ভুল করে শাকিব ভাইকে ইমেল করেছে যে আপনার চাকরিটা হয়ে গেছে। তো শাকিব খান ভাই খুব এক্সাইটেড, সে আসে এবং সে বুঝতে পারে যে তার চাকরিটা হয় নাই। পরে আমি থাকি ওই অফিসের বস, আমাকে উনি অনেক রিকোয়েস্ট করে যে চাকরিটা আমার দরকার। তখন আমি তাকে বলি যে আপনার এই মানে ভুলবশত আপনার কাছে মেল চলে গেছে, স্বাধীন নামে আরেকজন আছে, আসলে আপনার চাকরিটা হয় নাই। তারপর আমি ওনাকে বের করে দিই, এরকম একটা সিনের হওয়ার কথা ছিল, জানি না সেটা হয়েছে কিনা বা রেখেছে কিনা। তো আমি সেই অফিসের বস ক্যারেক্টারটা করছিলাম, আমার সাথে আমার একটা পিএসও ছিল মেয়ে। তো আমি পুরো স্ক্রিপ্ট মুখস্থ করে ফেলছি, এবং আমাদের সান আপু কস্টিউম ডিজাইনার সুন্দর একটা গেট আপ দিয়েছিলেন অফিসের বসের। আমি দীপ্ত টেলিভিশনে সেই বিকাল থেকে রাত 11টা পর্যন্ত বসেছিলাম কস্টিউম পরে, গরমের দিনে কোট পরে, এবং পুরো সংলাপ মুখস্থ ছিল। তো 11:30টার দিকে আমাকে স্বাধীন ভাই, যিনি যে কাস্টিং ডিরেক্টর, উনি এসে বললেন যে ভাইয়া সাকিব ভাইয়ের তো শরীরটা ভালো লাগছে না, আপনি বাসায় চলে যান, এই সিনটা আমরা রাজশাহী থেকে এসে পরে করব। তো খারাপ লাগছিল, আপসেটও হয়ে গেছিলাম, মন খারাপ হয়েছিল, কিন্তু আবার ওই যে আমি বসেছিলাম ওইটার আবার ফুল ডে পেমেন্ট আমাকে করছে, এটা বলতে দ্বিধা নাই। এটা আমার কাছে মনে হয়েছে রায়ান রাফি খুব গুড প্র্যাকটিসের মধ্যে আছে। রায়ান রাফিকে এই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি যে আমি যে কাজ করি নাই, বাট আমি একদিনে যে পেমেন্ট নেই সেই পেমেন্টটা কিন্তু আমি পাইছিলাম পিয়াল ভাই। তারপর পেমেন্ট পাইছি, আমার অনেক উপকার হয়েছে পেমেন্টটা দিয়ে। কিন্তু তারপর একটা ক্ষুধা থাকে না, আমি তাণ্ডবে অভিনয় করব, আমি সাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করবো, তখন তো সাকিব ভাই মাথায় ছিল, সাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করবো। তো রাজশাহী থেকে চলে আসছে পুরা টিম। তারপর আমি মানে স্বাধীন ভাইকে নক করেছি, নজরুল ভাইকে নক করেছি, রাফিকেও নক করেছি। তারপর দেখলাম, আচ্ছা আমি রাফি বলছি দেখে হয়তো অনেক, মানে ওনাদের জুনিয়রদেরকে আমি ভাই ভাই বলছি, স্বাধীন ভাই নজরুল ভাই, রাফিকে রাফি বলছি। রাফি ওর সাথে পরিচয় পুরামন টু শুটিং এরও আগে, তখন আমরা মগবাজারে একসাথে আড্ডা মারতাম, আমরা বন্ধু ভাবতাম। ওই দিনও ডেমরাতে শুটিং সেটেও আফরান ভাইয়ের সাথে আমাকে পরিচয় করে দিয়েছে, ও হচ্ছে আফরান মিতুল আমার বন্ধু। ব্যাপারটা আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, মানে এত টাচ করছে ব্যাপারটা। ও সবার সামনে বলছে ও আমার বন্ধু আফরান মিতুল, শান্ত ভদ্র ছেলে, রাফি বলতেছে। আচ্ছা, পরে রাজশাহী থেকে আসার পর সবাইকে নক করছি,
আম, সরাসরি বলতেও চায় না, বা ইনিয়ে বিনিয়ে বলে যে আপনার আপনার ওই সিকোয়েন্সটা আমরা রাজশাহীতে করে ফেলছি, বা বলতেও চায় না, ইনডিরেক্টলি বোঝায় যে এই সিকোয়েন্সটা হয়ে গেছে, বাস এই সিকোয়েন্সটা করবে না, এরকম কিছু। তো আমি তো রায়ান রাফি তো ভাই, মানে যত আমার বন্ধু মানুষ হোক না কেন, আমি কখনো মানে ফ্রেন্ডশিপের কখনো মিস ইউজ আমি লাইফে করি নাই, কোনোদিন করি নাই। আমি আজ পর্যন্ত নিকেতনের তার অফিসে আমি চিনি না যে আসলে অফিসটা কোথায়, বা আমার বাসায় প্রায় অনুষ্ঠান হয়, আমি ইনভাইট করি, কারণ আমি চাই নাই যে মানে আমি চাই না যে আমার ফ্রেন্ড এটা দেশের মানুষ জানুক, বা আমি ও বিব্রত হোক, বা ও মানুষ যদি জানে যে আফফান মিতুলের ফ্রেন্ড, আপনি মিতুলকে কেন আপনার সিনেমায় নিচ্ছেন না, এই সমস্ত কারণে ফ্রেন্ডশিপের ব্যাপারটা কোনোদিন ইন্ডাস্ট্রিতে উঠায়নি, কোনো উঠায়নি, ও উঠায়নি, কিন্তু ও ওই দিন তাণ্ডবের সেটাই ইচ্ছে করে উঠেছে। তা আমি কখনো যে আমি যে সারাদিন বসেছিলাম এফডিসিতে বা দীপ্ত টিভিতে, আমি রাফি কিন্তু আমার সামনে দিয়ে অনেকবার পাস করেছে, তা আমি কিন্তু ডাক দিয়ে বলি না আমি আসছি, বা আমি কিন্তু গিয়ে মনিটরের সামনে গিয়ে বলি নাই যে আমি আসছি, কেমন আছো তুমি, এরকম কিছু করি নাই। এমনকি আমি শুটিং মানে এরকম করিনি, কিন্তু আমি বাধ্য হয়ে আমি যখন দেখলাম যে তাণ্ডবের একটা আইটেম সং এর গান বাকি আছে, তখনও তো সিনটা আমি জানতাম না, আইটেম সং এর গান বাকি আছে 27-28 মেতে হবে, আর তখন অলমোস্ট 23-24টা, হাতে 3-4 দিন বাকি আছে, শোনা যাচ্ছিল আইটেম সংটা করার পরে তাণ্ডবের ক্যামেরা ক্লোজ হবে। আমি বললাম মানে শেষ হতে 4-5 দিন বাকি আছে, হোয়াট এভার মি, মানে আমি সবে সবে বেড়াতে আল্লাহকে বলছিলাম তাণ্ডবে করতে। তো এখন করে আমি খুব সাহস করে রাফিকে আমি নক দিছি, ফেসবুকে নক দিছি। তো রাফি বলল যে আমি চাই, উনি যেটা বললো আমি সেটাই বলতেছি, আমি চাই তুমি তাণ্ডবে থাকো। আমি বলছি রাফি আমি কি তাণ্ডব করতে পারবো না, সব তো শুটিং শেষ হয়ে গেল, আর তুমি হয়তো জানো না, আমি কিন্তু দীপ্ত টিভিতে ড্রেস পরে বসেছিলাম ওই সিকোয়েন্সটার জন্য, কিন্তু ওই দিন আর কাজটা হয়নি। বলে তাই নাকি, মানে রাফি বলছে তাই নাকি, তুমি ওদিন ছিলা, মানে আমি যে ছিলাম রাফিও মানে হয়তো কেউ বলে নাই, বা রাফি জানলো হয়তো ব্যাপারটা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বোঝাচ্ছে যে আমি জানি না, যাই হোক। তখন বললো মিতুল তুমি থাকবা তাণ্ডবে, বরং আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন, এটা রাফি বলছিল। মানে ওই সিকোয়েন্সটার থেকে আমি তোমাকে এখন যে সিকোয়েন্সটা দিব, এটা ডেপথ বেশি, এটা তো তোমাকে মানুষ মনে রাখবে, আর ওই সিকোয়েন্সটা এতটা মনে রাখতো না। তো তুমি করবা, কবে করবা, সেটা হচ্ছে 25 তারিখ ডেমরাতে তোমার শুটিং, আমার আমার গাড়ি তোমাকে নিয়ে যাবে। তারপর অনেক সান্ত্বনার কথা বললেন, এবং 25 তারিখ সত্যি আমার বাসার নিচে গাড়ি আসলো ভোর 6:30টায়, এবং আমি ডেমরাই গেলাম। এবং এর আগে যে ভুলগুলো হলো, যে আমি সেটে ছিলাম, আমি রাফির সাথে দেখা করিনি, এই ব্যাপারটা এরকম এবার খুব স্মুথ ছিল। আমি সেটে যাওয়া মাত্রই, আমি সেটে যাওয়ার আধা ঘন্টা পর রাফি ঢুকলো, এবং রাফি ঢুকি তার অ্যাসিস্ট্যান্টকে পাঠালো যে মিতুলকে আমার কাছে নিয়ে আসো। আমি গেলাম, দেখলাম একটা এসি মেকআপ রুম ডেমরায়, ওখানে আফরান নিশু ভাই মেকআপ নিচ্ছে, কস্টিউম ডিজাইনার সানাপু ছিল, মেকআপ আর্টিস্ট তারিক তারিক নাম মনে হয় সম্ভবত উনি ছিলেন, আর আমাদের ইয়া ছিল, রাফি ছিল। তো আমি দেখা মাত্রই সে বলতেছে মিতুল আসো আসো, এবং ও রাফি পাশের চেয়ারে বসালো, এবং আমার হাতটা ধরে রাখছিল সে এক হাত দিয়ে, এবং নিশো ভাইকে বলতেছিল নিশো বউ আমার বন্ধু, খুবই শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে। হ্যাঁ, তখন তখন রাফি বলতেছিল যে তুমি জঙ্গলি সিনেমাতে সিয়ামের সাথে কি ক্যারেক্টার করছিলে। আমি বললাম জঙ্গলিতে আমি আহ, সিয়ামের সাথে আমার সিকোয়েন্সটা ছিল, আমি অ্যারোগেন্ট বড় লোকের ছেলে সিয়াম গেটেছি, আমি যখন বাইক ঠিক করতে তখন ভুল বোঝাবুঝি হয়, সিয়ামকে আমি ইংরেজিতে গালি দিই, তখন সিয়াম আমার কলার ধরে আমার চেয়ে ফ্লুয়েন্টলি আমাকে গালি দেয়। তখন রাফি বললো মিতুল দেখো, ও মাত্র 2 মাস আগে ছবি সিয়ামের সাথে, তো আমার এই ছবিতে সিয়ামও অভিনয় করছে আজকে করবে। 25 তারিখ আফরান নিশোভাই সিয়ামের একই বলে, সিয়াম ভাইও চলে আসছিল একটু পর, ওই ঘটনার আর কি একটু পরে চলে আসছিল। তখন বললো যে সিয়ামের সাথে তুমি না করো, কারণ সিয়ামের সঙ্গে তুমি জঙ্গলি করে ফেলছো, তো তুমি করো আফরান নিশো ভাইয়ের সাথে। তখন আফরান নিশো ভাইকে বললো দিয়ে আপনার ওই কান খাওয়ার ক্যারেক্টারটা বলে না। আবার রাফি আবার কিন্তু ওর টিমের সবার পরামর্শ নেয়, এটা দেখছি সানাপুকে জিজ্ঞেস করতেছে যে সান কি বলো, মিতুলকে সিয়ামের সাথে দিব না আফরানের সাথে দিব।
হ্যাঁ সেটা বলতেছিল। আবার ভাই আমার দিকে তাকিয়ে বলে না হ্যাঁ ও ও ঠিকঠাক যায়, ও যায় ও যায়। আবার আমি তারপর মানে কথার কথা হইতে পারে, আবার ভুলও হইতে পারে। কারণ রাফি বলতেছিল যে এখন তোমাকে যে ক্যারেক্টারটা দিব এটা আসলে আমরা সুড়ঙ্গ 2 ছবিটারই এক ধরনের পূর্বাভাস। তোমার এই ক্যারেক্টারটা সুড়ঙ্গ 2 তে থেকে যাবে, এটা প্রিপারেশন। যে ক্যারেক্টারটা করছো ব্যাংক অফিসার, ওটা কিন্তু সুড়ঙ্গ 2 তে থেকে যাবে। তখন আমি অনেক খুশি হওয়ারই কথা, কিন্তু আহ, জানি না পরে হবে কি হবে না, সেটা পরের কথা। তারপর পুরা পুরা ক্যারেক্টারটা আমাকে আফরান ভাইকে আবারও বললো রাফি। তারপর মেকআপ বললো প্রস্থেটিক মেকআপ দিয়ে কান করে দেওয়ার জন্য। যে কানটা উপরে ফেলবে সেটা একটা থাকবে, এগুলো বললো। তার কস্টিউম ডিজাইনার সান আপুকে বললেন যে ও একটা ব্যাংক অফিসার থাকবে, ব্যাংক অফিসের মতো স্টুডেন্ট করো, এটা পড়ায় দাও। তারপর ফাইনালি আমি সিকোয়েন্সটা করছি, এবং জীবনে তো কম ছবি করলাম না পিয়াল ভাই, এটা একটা 45 সেকেন্ডের করে যে মানসিক শান্তি পেয়েছি এখন পর্যন্ত অন্য সিনেমায় পাইনি। এখন পর্যন্ত অন্য সিনেমায় পাইনি। তবে হ্যাঁ, এটা সত্য, আফরান ইসু ভাই একদম আমাকে অবশ্যই করে দিয়েছেন। মানুষ শুধু আফরান ইসু ভাইকে মন্ত্র মুগ্ধের মতো দেখেছেন, বাট অ্যাজ অ্যাজ অ্যান অ্যাক্টর আমি তো জানি ওই সিকোয়েন্সটা আমি ছিলাম, ওটাই আমার জন্য হ্যাপি। তোমার সাকিব ভাইয়ের সঙ্গে সিকোয়েন্স হওয়ার কথা ছিল, সেটা না হয়ে আফরান বিশুর সঙ্গে হলো, এতে কি তোমার কোনো আফসোস আছে? আফসোস আছে, আফসোস আছে, কারণ আমি আফরান ইসু ভাইয়ের সঙ্গে নাটকে কাজ করতাম যখন আমি নাটকে অভিনয় করতাম, এবং দুটা সিন ছিল আমার আফরান ইসু ভাই অনেক আগে। তো শাহানি 10-12 বছর আগে এক ধরনের পরিচিত পেয়ে গেছি সবার সাথে কাজ করে। মানে উনি অসাধারণ অভিনেতা, ওনার সঙ্গে বারবারই কাজ করতে চাই, কিন্তু আমাকে ওই মুহূর্তে যেহেতু আমি কাজ করে ফেলছি, কখনো কাজ করি, ওই জায়গা থেকে আমার একটু কষ্ট বা খারাপ লাগছে। বাট আফরান ইসমাও যাত্রার অভিনেতা। বাট আমি সাকিব ভাইকে দেখছি, কিন্তু আমি যখন দীপ্তর রিসেপশনে বসেছিলাম, সাকিব ভাই তাণ্ডব সিনেমার কস্টিউম পরে আমার কেটে গেছে, আবার সামনে দিয়ে বের হয়ে গেছে, আমি দেখছি। কিন্তু তখন মনে হচ্ছিল, মানে যখন ঢুকছিল তখন আমার খুব ভালো লাগছিল যে মানে ওই যে অফিসের ড্রেস আপ আর কি, ইন্টারভিউ দিতে যাবে এরকম। আমি ভাবলাম যে ভাইয়া, মনে মনে বলছিলাম ভাইয়া আমার সাথেই কিন্তু আপনার সিকোয়েন্স, আমি আসতেছি, জাস্ট মনে মনে বলছিলাম। কিন্তু ফাইনালি এটা হয় নাই। বাট আমি তাণ্ডবে আছি ভাই, তাণ্ডবের ক্রেডিট টাইটেল আমার নাম আছে। তাণ্ডব করে আমি একটা স্মার্ট অ্যামাউন্ট পাইছি। মনে কর আমি কোনো ছবিতে যদি একদিন কাজ করি, আমি যে টাকাটা পাবো না তাণ্ডব তার ডাবল টাকা পাইছি, এবং আমি 2 দিনের পেমেন্ট পাইছি। আমি যেদিন শুটিং হয়নি সেদিনও টাকা পাইছি, আর যেদিন ডেমরাতে কাজ করি সেদিনও টাকা পাইছি। মানে টাকা পয়সার দিক থেকে তাণ্ডব আমাকে অনেক দিয়েছে। দ্যাটস ইট। সেটা হচ্ছে আমি প্রচুর কথা বলছি তাণ্ডব নিয়ে। আমি নীলচক্র আর ইনসাফ নিয়ে 2টা লাইনও বলতে পারি, তুমি আমাকে জিজ্ঞেস করো নাই। তারপর আমি কিছু 2টা লাইন বলতে চাই, দায়িত্বে বলতে চাই। দুইটা সেটা না, হচ্ছে তুমি 10টা লাইন বলো, সমস্যা নেই। সেটা হচ্ছে আমি তাণ্ডব নিয়ে প্রচুর কথা বলছি। তাণ্ডব আমার ফেসিনেশনের জায়গায় ছিল, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, সেটা হয়েছে। রায়হান রাফিকে আমি সবার ধন্যবাদ দিচ্ছি। রায়হান রাফি, থ্যাংকস আ লট। মানে মাই মাই ড্রিম হ্যাজ কেম ট্রু, দ্যাটস ইট। আর হচ্ছে আমি আরো মানে আমরা যদি ক্যালকুলেট করি ঈদের 6 ছবির মধ্যে কোন ছবিগুলো নিয়ে হাইপ উঠেছে বা উঠতে পারবে, ভবিষ্যৎ মানে অতীতে আমরা গবেষণা করছিলাম, সেই 3টা ছবি হচ্ছে তাণ্ডব, ইনসাফ, নীলচক্র। ঈদের সবচেয়ে হাইপ ওঠা 3টা ছবির নাম হচ্ছে এই 3টা। আর কাকতীয় ভাবে 3টা সিনেমাতে আমি অভিনয় করছি, ইটস নট এ ম্যাটার অফ জোক। আমার বহুদিনের সিনেমার পিছনে লেগে থাকা অধ্যবসায় হচ্ছে আমাকে এই প্রাপ্তিটা দিয়েছে। তো সঞ্জয় সমদ্দার ভাই মানে একটা মাই ডিয়ার টাইপের লোক, অমায়িক লোক। তো সঞ্জয় ভাইকে আমি সঞ্জয় ভাই আমাকে 5-6 বছর আগে একবার ফোন করেছিলেন যেচে, সম্ভবত আর টিভির একটা ছবি প্রডিউস করছিল, সিয়াম আর পরিমণি নায়ক নায়িকা ছিল। তো উনি আমাকে ফোন দিয়েছে যে মিতুল, সিয়ামের বন্ধুর ক্যারেক্টারটা আমি তোমাকে দিতে চাই, তোমার কোনো আপত্তি নেই তো? তখন আমি আমার মানে নিশ্চুপ ভালোবাসা
আদম, বেশ কিছু সিনেমাতে অ্যাজ হিরো আমি কাজ করতেছি। তখন আমি ওনাকে বলছিলাম, ভাই আমি তো নিজেই এখন নায়ক হয়ে গেছি, আমি কিভাবে আরেক ছবিতে নায়কের বন্ধু করি, এটা আমি বলছিলাম। এই জন্য ছবিটা আমি করি না, ছবিটা আর হয়ও নাই। কিন্তু এই ব্যাপারটা উনি মার্ক করে রাখছে, আমার প্রতি বিরক্ত। এবং দেখ, মানুষকে বোঝা যায় না মানুষ বিরক্ত কিনা। উনি আমার প্রতি যথেষ্ট বিরক্ত এবং মানে আমাকে খুব একটা পছন্দ করতো না। তো আমি সঞ্জয় সমদ্দার ভাই ইনসাফ ডিক্লেয়ার দেওয়ার পর আমি ভাইয়াকে একদিন ফোন দিই যে ভাইয়া, আমি বুঝতে পারছি ইনসাফ হাইপ উঠা ছবি হবে, ইনসাফ নিয়ে একটা ইন্ডাস্ট্রিতে হাইপ উঠবে, যেরকম হাইপ পরান হাওয়া নিয়ে উঠেছিল, এখন তাণ্ডব নিয়ে। তো আমি ইনসাফের যে কোনো একটা অংশের সাক্ষী হতে চাই। তখন উনি আমাকে ওই যে পুরো, যেটা 5 বছর আগে সে মাথা থেকে সরাই নাই, কিন্তু ছোটখাটো রোল করবা না। তারপরও তারপরও আমি যখন ফোন দিচ্ছি তার 1.5 মাস আগে আমার ময়না মুক্তি পেয়েছে, জাজের ছবি, যেটা লিড হিরো ছিলাম আমি। আমি বললাম ভাইয়া আমি করব, যে ছবিটা আমি বুঝতে পারবো এই ছবিটা নিয়ে ইন্ডাস্ট্রি মাতামাতি করবে, এই ছবির একটা সিন করতে আমার আপত্তি নেই। কিন্তু আমি যে ছবিটাতে বুঝতে পারবো এই ছবি আসলে কিছুই হবে না, কিচ্ছুই হবে না, সেই ছবির নায়ক হয়েও আমার কোনো লাভ নেই। তো আমি এখন এটা বুঝতে শিখে গেছি যে কোন ছবির হাইট উঠবে, কার সাথে আমার যোগাযোগ করতে হবে। তখন উনি এটা শুনে উনি খুশি হয়েছে। হওয়ার পর 2-4 দিন পর উনি আমাকে আমাকে নক করছে যে কালকে তুমি আসো। আমি আসি, তাহলে এফডিসি তে আসো, তোমার জন্য 2টা সিট, কিন্তু খুব গুরুত্বপূর্ণ না, আবার ফেলে দেওয়ার মতো না, কারণ এই সিকোয়েন্সটার উপর একটা জিনিসের প্রভাব পড়বে। তো আমি গেলাম এফডিসি তে। এত ভালো মানুষ পিয়াল ভাই, সত্যি তোমাদের সাথে তোমার কাজ হয়েছে? না, তুমি চেনো ওনাকে বাস্তবে? চিনি। খুব ভালো মানুষ। তো আমি আমাকে ওনার কোনো কোনো এডি বা কাস্টিং ডিরেক্টর ফোন দেয়, উনি আগের দিন আমাকে নিজে ফোন দিছে এবং এফডিসি তে দুপুর 2:30টার সময় যেতে বলছে, দুপুর 2টার সময় সেই নিজেই ফোন দিছে আমাকে, মিতুল তুমি কি রওনা হইছো, আসতেছো? আবার যখন এফডিসি আমি গেটে ঢুকবো ঢুকবো আবার ফোন দিছে, আর কতক্ষণ লাগবে ভাইয়া? মানে উনি, ওনার তো অনেকগুলো এডি বা ইয়া ছিল, আমাকে উনি ডিল করছে। যেমনটা রাহান রাফি আমাকে ডিল করছে, ঠিক তেমনটা সঞ্জয় ভাই আমাকে ডিল করছে, আলহামদুলিল্লাহ। তাও আমি গেলাম, উনি শর্ট নিচ্ছিল, এফডিসির ভিতরে একটা ক্রাউড হচ্ছিল, যে সিকোয়েন্সটা তুমি তো ইনসাফ দেখছো, একটা সিন ছিল না যে ফজলুর রহমান বাবুর গলায় জুতার মালা পরাচ্ছে কমিশনার ইরফান মৃধা শিবলু, একটা ক্রাউডের মধ্যে অপমান করতেছে, ওই সিকোয়েন্সটা শুট চলতেছিল। তো সঞ্জয় ভাই আমাকে পাশে একটা চেয়ারে বসতে বললো, আর ওনাকে একটা লোক আমের জুস দিয়ে গেছিল, কাঁচা আমের জুস, সঞ্জয় ভাই ওটা না খেয়ে আমাকে খাওয়ালো, তুমি খাও, তুমি কষ্ট করে আসছো। খুব ভালো। তারপর সিকোয়েন্সটা করলাম যে যেহেতু ঈদের 4 দিন মানুষ সিনেমা দেখে ফেলছে, স্পয়লার হবে না। শরীফুল রাজের বাবা ফজলুর রহমান বাবু ভাইকে ওয়ার্ড কমিশনার অপমান করছে, জুতার মালা পরাচ্ছে, সেই তথ্যটা আমি ওই ভিড় থেকে বের হয়ে আলাদা একটা জায়গায় এসে আমি শরীফুল রাজকে বলি যে ইউসুফ ভাই তোমার বাপকে অপমান করতেছে, তুমি তাড়াতাড়ি আসো, যে তাড়াতাড়ি আসো, তোমার বাপরে বাঁচাও। তারপর ইউসুফ ভাই মানে শরীফুল রাজ, শরীফুল রাজের সামনে বলে কি আমার বাপের, ওরকম একটা সিন। মানে খুব ইম্প্যাক্টফুল না, বাট আবার আমার ওই ফোন কলটার কারণে তো শরীফুল রাজ তার বাপকে উদ্ধার করতে আসছে, আবার ইম্প্যাক্টফুলও বলা যায়। কিন্তু ওইটার চেয়ে বড় কথা হচ্ছে আমি সাফের মতো ছবির একটা পার্ট হতে পারছি, প্লেজার, সন্তুষ্টি। আর এক লাইন বলে আমি শেষ করছি, নীলচক্র ছবিটাতে যে খুনের ঘটনা ঘটে টিকটকারদের, সেই ঘটনাটা আমি একটা সংবাদ, মানে আমি একটা টেলিভিশন চ্যানেলের নিউজ প্রেজেন্টার, আমি সেটা খবর পড়ে সারা দেশকে জানাই যে অমুক জায়গায় টিকটকারদের একটা কারণে একটা মেয়ে খুন হয়েছে, এরকম আর কি। তো মিঠু খান ভাইকেও আমি জানিয়েছিলাম যে আমি নীলচক্রের ছবিতে কাজ করতে চাই। মিঠু খান ভাইও আমাকে একটা ক্যারেক্টার বের করে দিয়েছেন, এবং রায়হান রাফি একদিনের যে পেমেন্ট দিয়েছে, মিঠু খান ভাইও আমাকে একটা খবর পড়া, জাস্ট 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 শুটিংটা হতে আমার সব মিলে 15-20 মিনিট লাগছে, একটা খবর পড়ছি, নিউজ প্রেজেন্টার, উনি আমাকে 15-20 মিনিটের জন্য একদিনের আমি যে পেমেন্ট নেই সে পেমেন্টে দিয়েছে। তো এই যে রায়হান রাফি, এই যে মিঠু খান, এই যে তারপর হচ্ছে গিয়ে সঞ্জয় সমাদ্দার, ঈদের 3 ছবিতে আমি অভিনয় করলাম, 3টা ছবির জন্য আমার 3টা ছবির নির্মাতার জন্য আমার স্যালিউট। এবং 3টা ছবির নির্মাতাই অ্যাজ হিউম্যান বিং ভেরি খুব ভালো মানুষ, যারা আসলে আর্টিস্টের ক্ষুধাটা বুঝে, এবং যদি দেখে যে কোনো ক্যারেক্টার বের হয়ে যায়
তারা আসলে ওদেরকে নেয়, মানে কোনো প্রকার অ্যাটিটিউড দেখে না। রায়হান রাফি সম্পর্কে অনেকেই বলে যে অনেক অ্যাটিটিউড, রায়হান রাফি ডাউন টু আর্থ। আমি জানি বাহির থেকে আপনারা অনেক কিছু বলতে পারেন, রায়হান রাফি ডাউন টু আর্থ। এমনকি সঞ্জয় সমদ্দার, মিঠু খানও খুব ভালো মানুষ। আর যে ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে ঈদে গেল, চরকি ওটিটি প্ল্যাটফর্মে গেল, জঙ্গলি সিনেমাটা, সেটা আসলে রোজা ঈদের সিনেমা ছিল। তো সেই ছবিটা কুরবানি ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে গেছে। সেই ছবির ডিরেক্টরও রাহিম ভাই, মানে এক ভীষণ ভালো মানুষ। হ্যাঁ, সেও আমাকে ক্যারেক্টারের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, সম্মানের দিক থেকে, সব দিক থেকে একদম প্রপার সব দিক থেকে। এবং আমি আমার ঈদের 4 ছবি আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো আমার তুমি তোমার শ্রোতা আমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ মিতুল, তোমার আগামী দিনগুলো অনেক ভালো কাটুক, ঈদের সিনেমাগুলো অনেক ভালো যাক, এবং আগামী ঈদে, এই ঈদে 4টা নিয়ে এসছো, আগামী ঈদে 8টা সিনেমা নিয়ে এসো। দোয়া করবা। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ